নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হলো ভয়। আজকের গল্প গল্প কুঠির থেকে গৃহীত অরিন্দম সরকারের লেখা প্রতিশোধ, যা আপনাদের সকলকে আমি শোনাতে চলেছি। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরিন্দম। তাই শুরু করতে চলেছি আজকের গল্প প্রতিশোধ। প্রতিশোধের আগুনটা যখন চূড়ান্ত পরিমাণে বেড়ে যায়, তখন মানুষ আর মানুষ থাকে না। সে পরিণত হয় অসুস্থ মস্তিষ্কহীন ভয়ানক এক জীবে। তার তখন প্রতিশোধ নেওয়ার তরে নিজের সন্তানকেও চূড়ান্ত ভয়াবহ মৃত্যুদণ্ড দিতে সে বোধহয় এতটুকুও পিছপা হয় না। তখন তার প্রতিশোধের আগুনটা সর্বশ্রেষ্ঠ ধন বলে মনে হয়। আর যার উপর প্রতিশোধ নেওয়ার তরে নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে তার ভয়াবহ ক্ষতি করে, তার দুর্দশা হয়তো স্বয়ং মৃত্যুর থেকেও আরো বেশি যন্ত্রণাদায়ক দুর্দশা হয় তার। এবং তার শরীরে যেমন বীভৎসতার রূপ প্রকাশ পায়, তারই সঙ্গে বেড়ে ওঠে তার অকল্পনীয় দুরন্ত ব্যবহার, যা কোনো সাধারণ মানুষ বা সাধারণ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির হয় না। এমনই একটা পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা কথা আজকে আমি আপনাদের শোনাবো তারকনাথ মুখুজ্জের মুখে। তো তারকনাথ বলছে, বীরভূম জেলার জীর্ণপ্রায় অক্ষত গ্রাম, চারিপাশে তাকালে শুধু দু চারটে খড়ের চালাঘর ছাড়া আর কিছুই চোখে পড়ে না। আরো উত্তরে কিছুটা এগিয়ে গেলে সর্দারদের জমিদার বাড়ি দেখা যায়। এখান থেকে জমিদার বাড়ির প্রবেশদ্বারের চুন সরকির তৈরি সিংহের মূর্তিটা স্পষ্টই দেখা যায়। জমিদার বাড়ির দেওয়ালে ঘেঁষে অজয় নদের চূড়ান্ত চর, তা এখন কাশের বনের দখলে। দোকানে বসে চা খাচ্ছিলাম, ঠিক এমন সময় এক মধ্যবয়স্ক ভদ্রলোক দোকানে প্রবেশ করলেন এবং পাশে থাকা বাঁশের বেঞ্চিতে বসে অপরজনকে বলতে লাগলেন যে, কয় রে মদন, এক কাপ লাল চা দে তো জলদি করে। উফ, আর পারি না বাপু। বাপরে বাপ, কি ধকলটাই না গেল। উফ, গোটা শরীর জুড়ে ব্যথা ধরিয়ে দিল বেয়াদব মেয়েটা। জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে গোটা বাড়িটাকে। অসহ্য একেবারে। ওনার কথা শোনবার পর পাশে থাকা ভদ্রলোকটি একটু ভুরুটা কুঁচকে নিয়ে জিজ্ঞাসার ভঙ্গি করে বললেন, কেন রে, আবার কি হলো? আর এত গালিগালাজ কাকে করছিস? সকাল সকাল এত গালিগালাজ ভালো নয়। শরীরের পক্ষেও খারাপ আর মনের পক্ষেও খারাপ, বুঝলি? ওই মদনদা, একটা চা দাও দেখি। কখন বলেছি, সত্যি আমাকে আবার যে গঞ্জের হাটে যেতে হবে, আবার সেখান থেকে আপিস যেতে হবে। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। নরেন ঘোষাল তখন রাগে বিস্ময়ে বিড়বিড় করছিল। তখন তপন তাকে আবার জিজ্ঞাসা করলেন, কি রে, এত কি বিড়বিড় করছিস?
তখন থেকে বিড় 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 করেই চলেছিস। কি হয়েছে বলবি তো? আরে ভায়া, কিছু না বললে কি বুঝবো বলতো? যে তোর এই যে রাগের কারণটাই কি? আর কার উপরই বা তোর এত রাগ? তাতে নরেন গোসাল বিরক্তযুক্ত কণ্ঠে বললেন, আর বলিস কেন ভায়া? দুঃখের কথা আর কি বলি বল। আমাদের ওই পাশের বাড়ির বিশ্বম্ভরের মেয়েটারে আজ কয়েকদিন ধরে পাগলামি করেই চলেছে। কতবার বলেছি বিশ্বম্বর বাবুকে যে শহরে গিয়ে ভালো একটা ডাক্তারের কাছে চিকিৎসা করাও গিয়ে, তাতে তোমার মেয়েটা হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু এ কার কথা শোনে বল? আজকাল তো ভালো যুগ নেই, ভালো কথা কাকে বলবি? আজ সকালে আবার শুরু হয়ে যায় তার পাগলামি। সে কি কাণ্ড ভাই! গোটা বাড়িমল মানে হুলুস্থুল বাদিয়ে দেয়। গোটা ৩ জন বা ৪ জন বেটা ছেলে তার কাছে কিচ্ছু না। ভয়ানক তার শক্তি। মেয়েটাকে শুধু ধরে রাখতে আমাদের রীতিমতো বেগ পেতে হচ্ছে মশাই। পুতুলের মতো ছিটকে ফেলে দিচ্ছে সে। আর কি বলবো? এই দেখ না, দেখ না, এত মেয়েটার কাণ্ডটা দেখ। ই ই উফ! জমাট হাতটা গুটিয়ে কিনুইটা দেখালেন সে। হরেন দেখতে পেলেই কনুই থেকে রক্ত বেরিয়ে জমাট বেঁধে কালো হয়ে গেছে। আমি তাদের কথাবার্তা শুনছিলাম বেঞ্চের ওপর বসে। ততক্ষণে চা দোকানি আরেক পেয়ালা চা করে গরম চা দিয়ে গেল। চা খেয়ে উঠে পড়লাম। চলতে থাকলাম কাঁচা পথ ধরে গ্রামের দিকে। হাঁটতে হাঁটতে গ্রামের ভিতর প্রবেশ করলাম আমি। সারাদিন মাধোগিরি করে যা পেয়েছিলাম তাই ভাতে ভাত ফুটিয়ে খেয়েছি। দুপুর গড়িয়ে অবশেষে সন্ধে নেমে এলো পৃথিবীর বুকে। চারিদিকে ঘন কালো অন্ধকারের ঘনঘটা। ঝিঝির ডাক কাসর ঘণ্টার মতো অনবরত বেজেই চলেছে। শান বাঁধানো একটা পুকুর ঘাটে বসে আছি। পুকুরের পাড় ঘেঁষে গুল্মলতার ঝোপ। পুকুরের দিকে মুখ করে নুয়ে আছে তারা। তার উপর জোনাকিদের কলরব এবং তার সঙ্গে এক ঝাঁক জোনাকির মেলা। দলে দলে জোনাকির দল পুকুরময় উড়ে বেড়াচ্ছে। হঠাৎ করে চোখে পড়ল পুকুর পাড়ের আম গাছটার দিকে। তার একটা মোটা ডাল নুয়ে এসে পড়েছে পুকুরের ভেতর, আর তারই ছায়া এসে পড়েছে পুকুরের জলে। জলের দোলানিতে সেও দুলছে। কিন্তু ওটা কি? হ্যাঁ, ওটা আবার কিসের ছায়া? দেখবার জন্য গাছের ওপর দৃষ্টিপাত করতেই বুকের ভিতরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। নিঃশ্বাসটা যেন মনের অজান্তেই ভারী হয়ে এলো। ক্ষীণ চাঁদের আলোয় দেখতে পেলাম একটি নারী মূর্তি গাছের ডালে বসে পা দোলাচ্ছে, আর হাতে কিসের একটা জীবন্ত দেহ। সে সেটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেই জীবন্ত দেহ বাঁচবার তাগিদে মরণ যন্ত্রণায় ছটপট করছে, কিন্তু সে নিরুপায়। ভয়ানক জীবটা হাত থেকে তার নিস্তার নেই।
তার মরা ছাড়া আর কোনো উপায় সে দেখতে পাচ্ছে না। ততক্ষণে মরা পচা গন্ধে বাতাসময় বো বো করছে। একটা অমঙ্গলের রেশ আছড়ে পড়ছে সন্ধ্যা রাতের আনাচে কানাচে। থমথমে পরিবেশ চারিদিকে। এই ঘটনা প্রকাশিত হওয়ার আভাস পেয়ে বোধহয় ঝিঝিরাও ডাকা বন্ধ করে দিয়েছে। তারাও টের পেয়েছে ভয়ানক ওই জীবটার আগমন। বাড়িয়ে বলবো না, সেই সময় আমার এতটুকু ভয়ের রেশ মাত্র লাগেনি। কারণ বহুদিন হলো তান্ত্রিক সঙ্গ করছি। এমন বহু ঘটনা, অনেক বীভৎস ঘটনার সম্মুখীন হয়েছি আমি ইতিমধ্যেই। তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে ওই গাছের ডালে বসে থাকা নারী মূর্তির উদ্দেশ্যে বলে উঠলাম, কে কে ওখানে গাছের ডালে সন্ধ্যা রাতে পা দোলাচ্ছে? ভয় দেখানোর আর জায়গা পাও না নাকি? পা দোলানো বন্ধ করে নিজের পরিচয়টা দে। দে নিজের পরিচয়টা। এই শোনবার পর নারী মূর্তিটা পা দোলানো বন্ধ করেছে বটে, কিন্তু কোনো জবাব সে দিচ্ছে না। চুপ করে গাছের ডালে বসে আছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, কিরে, হ্যাঁ, জবাব দিচ্ছিস না যে? কানে কথা যাচ্ছে না নাকি? না, না শোনার ভান করছিস? হ্যাঁ, আমার সাথে চালাকি করবার চেষ্টা করিস না, তাতে ফল কিন্তু তোর ভালো হবে না। আমি কিন্তু ভালোই বুঝতে পেরেছি যে তুই আমার কথা শুনতে পেয়েছিস। অগত্যা ছলনা না করে যা জানতে চেয়েছি তার উত্তর দে। বুঝলি? তার উত্তরটা দে। কি হলো, শুনতে পাচ্ছিস না? বল। তা না হলে আমি জানি যে তোর মুখ থেকে কথা কিভাবে বার করতে হয়। এই বার্তা শোনবার পর গাছের উপর থেকে ক্ষণক্ষণে গলায় নারী মূর্তিটা বলে উঠল, কেন রে, তোকে বলতে হবে কেন? আহ, তোকে কিছু বলার প্রয়োজন মনে করি না আমি। বুঝেছিস? বেশি কথা না বাড়িয়ে পালা, পালা। তা না হলে পালা। তবে তুই এমন ভাবে বললে শুনবি না নাকি? দাঁড়া, দাঁড়া, তুই যাতে কথা না বলিস তারই ব্যবস্থা করছি। পাশে থাকা ঝোলা থেকে শ্বেত বগলার যজ্ঞের সিদ্ধ ছাই এক মুঠো হাতের তালুর উপরে নিয়ে বীজ মন্ত্র বলতে বলতে বাতাসে ফু দিয়ে উড়িয়ে দিলাম। দেখ, এবার দেখ কেমন লাগে। এই প্রক্রিয়া করবার পর গাছের উপর থেকে ক্ষণক্ষণে গলায় ফের নারী মূর্তিটা চেঁচিয়ে উঠে বলল, রে বেয়াদব, তুই তুই শুনলি না তো আমার কথা? তোকে না বললাম এখান থেকে চলে যেতে? হ্যাঁ?
শুনলি না তো? বেশি চালাকি করলে প্রাণ নিয়ে ফিরে যেতে দেব না। তুই তুই তারকনাথ তো? হ্যাঁ, তারকনাথ তুই তো? দেখতে চাস? দেখতে চাস ভয়ানক মৃত্যু কাকে বলে? দেখতে চাস? তাহলে দেখবি নাকি? কিসের একখানি রক্ত মাখা মোটা হাড় আমার দিকে ছুঁড়ে মারলো সে। তারপর বিকট শব্দ করে অট্টহাসি করতে থাকে সে। কি ভয়ানক তার অট্টহাসি! চারিদিকে তার ভয়ানক উল্লাস ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু অবাক করে দেওয়া ঘটনা, আমার কোনো তন্ত্রই তার উপর কোনো প্রভাব বিস্তার করছে না। এতটাই শক্তিশালী তার ক্ষমতা, আমার শক্তি তার কাছে তুচ্ছ মাত্র। শত চেষ্টা তার কাছে ব্যর্থ। অবশেষে বন্ধনভেদী তন্ত্রের দ্বারা তাকে গাছেই বেঁধে রাখবার চেষ্টা করলাম। তাতে দেখলাম কাজ হলো। বন্ধনভেদী তন্ত্র আমার কাজে লেগেছে। ঠিক সেই সময় কাদের জানি গলার কণ্ঠস্বর কানে ভেসে এলো। কারা যেন কারোর নাম ধরে ডাকছে। তারা বলছে, মৌসুমী, মা মৌসুমী, তুমি কোথায় মা? মৌসুমী, শুনতে পাচ্ছ? মা মৌসুমী, কোথায় তুমি? তারা ডাকতে ডাকতে পুকুর পাড়ে এসে হাজির হলো। ওটা 4-5 জন লোক। তাদের হাতে একটি করে হ্যারিকেন। আমাকে দেখতে পেয়ে একজন ভদ্রলোক বললেন, আচ্ছা ভাই, তুমি কি কোনো মেয়েকে দেখলে এদিক পারে আসতে? সেই সন্ধেবেলায় হতেই বেরিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। কি কাণ্ড দেখুন তো! এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফেরে না মেয়েটা। কোথায় যে গেল কে জানে। ওদের কথা শুনে আমার মনে পড়ে গেল, সকালে চায়ের দোকানে বসে যে 2 জন ভদ্রলোকের কিঞ্চিৎ বাক্যালাপ করছিল, যেই মেয়েটির সম্বন্ধে কথা তারা বলছিল, তবে তবে কি সেই মেয়েটাই গাছের ডালে বসে আছে? কিন্তু কিন্তু ও তো স্বাভাবিক অবস্থায় বিরাজমান নয়। ওর ভিতরে যে অন্য কেউ বাসা বেঁধেছে। ও কি পরিচালনা করছে যে অন্য এক ভয়ানক জীব। তার জন্যই তো ও ও বদ্ধ উন্মাদের মতো আচার আচরণ করে চলেছে। এই সাধারণ ব্যাপারটা ওর বাড়ির লোক বুঝতে পারছে না। মেয়েটার দেহটা কতটা শেষ করেছে কে জানে ওই শয়তানটা। এই মনে করতে করতে তাদের বললাম, হ্যাঁ, দেখেছি, কিন্তু আপনারা কারা? আমার কথা শুনে ওদের মধ্যে একজন বয়স্ক গোছের ভদ্রলোক প্রফুল্লতার স্বরে বলে উঠলেন, হ্যাঁ, হ্যাঁ, দেখেছেন? দেখেছেন? কোথায় দেখেছেন? দয়া দয়া করে নিয়ে চলুন তার কাছে।
আমি ওর বাবা। আমি ওর বাবা, দয়া করে চলুন, দেরি করবেন না। কে জানে মেয়েটা কি অবস্থায় আছে, কি কি করছে কে জানে মেয়েটা। ঠাকুর, ঠাকুর তুমি ওকে রক্ষে করো ঠাকুর, তুমি ওকে দেখো, দেখো ঠাকুর দেখো। নিজের মেয়ের হারিয়ে যাওয়ার কারণে ভদ্রলোক খুবই বিচলিত হয়ে পড়েছিলেন। ভদ্রলোকের অবস্থা দেখে খুবই মায়া হলো। কত অস্থির তার মনের ভাব! একজন কন্যার প্রতি তার পিতার ভাব প্রকাশ বুঝি এমনই হওয়া দরকার। তা না হলে তো পিতা পুত্রীর স্নেহর লক্ষ্মীর ভাণ্ডার যে মিথ্যা বলে প্রকাশিত হবে এই জগৎ সংসারে। বেশি কথা না বাড়িয়ে গাছের উপর আঙুল উঁচিয়ে ইশারায় বুঝিয়ে দিলাম তার মেয়ে ওখানে আছে। ব্যক্তি সেই দৃশ্য দেখবার পর চোখ বন্ধ করে ফেললেন। নিজের মেয়ের এইরূপ ভয়াবহ দৃশ্য সে নিজ নয়নে ধরে রাখতে পারছিলেন না, তাই তার এইরূপ প্রতিক্রিয়া। কি আর করা যাবে? ভদ্রলোক মর্মমত হয়ে মেয়েকে আহ্বান করলেন। মৌসুমী, মা, মৌসুমী, আমি এ কি অবস্থা করেছিস নিজের, হতভাগী! এমন কেন করছিস মা? ফিরে আয়, ফিরে আয় মা, ফিরে আয়। আমি তোর বাবা, তোকে ডাকছি মা। তুই কি শুনতে পাচ্ছিস না? আমার কণ্ঠস্বর তুই শুনতে পাচ্ছিস না মা? আয় মা, ফিরে আয়। মৌসুমী, কি হলো আমার মেয়েটার? ওরে সমীর, ওরে আশিস, দেখ দেখ তোদের বোনের কি হয়েছে দেখ। ভগবান, তুমি নিষ্ঠুর, তুমি প্রাণহীন, মায়াহীন তোমার দেহ, তুমি অন্ধ হয়ে গেছো। চোখ থাকতে চেয়ে দেখো আমার মেয়েটার অবস্থা কি। ভদ্রলোকের দুর্দশা দেখে মায়া হলো, কিন্তু সত্যটা তো মানতেই হবে। তোমাকে আমাকে তো মেনে নিতেই হবে এই সত্যটাকে, কারণ যা হওয়ার তো হয়েই গেছে, যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে। এখন আর আক্ষেপের চেয়ে মনোবলটাই বেশি প্রয়োজনীয়। ঠিক সেই সময় গাছে থাকার মৌসুমীর ভিতরে থাকা ভয়ঙ্কর সেই জীবটা ভয়ানক শব্দে বলে উঠল, কে মৌসুমী? আমি কোনো মৌসুমী টৌসুমী নয়, আমি মঙ্গলা, আমি মঙ্গলা। মৌসুমী টৌসুমী এখন ভিমরি খেয়ে পড়ে আছে, দেখো গিয়ে তোমার মৌসুমী কোথায়। ওর ভয়ানক শব্দ শুনে বেশ কয়েকজন ভদ্রলোক পা পিছিয়ে গেল মনের অজান্তেই। সবার মুখের দিকে তাকিয়ে দেখি সবাই ভয় পেয়েছে, তাই তাদের এমন মুখশ্রী। এই অবস্থা দেখে ব্যক্তির উদ্দেশ্যে বললাম, দেখুন, আক্ষেপ করবেন না। আমি বুঝতে পারছি আপনার মনের কথা, কিন্তু এখন তা ভেবে সময় নষ্ট না করলে এর মধ্যে তো অনেক দেরি হয়ে গেছে না। মনকে শক্ত করুন আর ঈশ্বরকে ডাকুন। একমাত্র উনিই পারেন আপনার এই ভয়ানক বিপদের হাত থেকে বাঁচাতে এবং আপনার মেয়েকে বাঁচাতে। এরপর
এরপর মেয়েটির উদ্দেশ্যে বলে উঠলাম, কিরে, নেমে আসবি না? অন্য কোনো ব্যবস্থা নেব না কিরে? অন্য কোনো ব্যবস্থা নিলে যে তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। তোর যা করবার তুই কর, আমি এখানেই বসে থাকবো, বুঝেছিস? তুই ওখানেই বসে থাকবি? হ্যাঁ, তবে দেখ, আমি কি করতে পারি। এই নে, ঠেকাতে পারলে ঠেকা। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এর ফল কিন্তু ভালো হবে না। সাক্ষাৎ মৃত্যুর সাথে পরিচয় করাবো তোকে। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছাড়। তোকে ছাড়লে তো তুই আমাকে মৃত্যুর সাথে পরিচয় করাবি নাকি? আগে নিজে বাঁচ, তারপর তো আমাকে মারার কথা ভাববি। কিরে, নেমে আসবি না আরো জ্বলন চাই? এ তো সবে কিঞ্চিত রে। হ্যাঁ, এ তো সবে কিঞ্চিত। ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা এখনো বাকি আছে, বুঝলি? তাই বলছি, ভালোই ভালোই নেমে আয়, এখনো সময় আছে তোর হাতে। তা না হলে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে কিন্তু আমাকে বাধ্য করবি তুই। হ্যাঁ, হ্যাঁ, নামছি, নামছি। কিন্তু কিন্তু কাজটা তুই ঠিক করিস না। ঠিক করলি না কাজটা তুই, আমি আবার ফিরে আসব এই দোষের প্রতিশোধ দিতে। আমি আবার ফিরে আসব। এখন আমি যাচ্ছি। তৈরি থাকিস তারকনাথ, আমার হাত থেকে তোর নিস্তার নেই। বেশ, তাই হবে। পরে এসে নিজের প্রতিশোধ পূরণ করিস। এখন যা, পালা। মেয়েটাকে মুক্ত করে দিয়ে যাবি, এই আমার শেষ কথা, বুঝলি? হ্যাঁ, এখন আমি চলে যাচ্ছি, যাচ্ছি চলে। কথাটা যেন ভুলে যাস না তারক, কথাটা যেন ভুলিস না। আমি আসবো, কোনো না কোনো দিন আমি ঠিকই আসবো প্রতিশোধ নিতে। আমি ঠিকই আসবো। এই বলার পর কালো একখানি গাঢ় ছায়া মেয়েটির শরীরের ভিতর থেকে বেরিয়ে কালো অন্ধকারে মিলিয়ে গেল। আর ঠিক সেই সময় মেয়েটি গাছের উপর থেকে মাটিতে লুটিয়ে পড়ল। এই দেখে সবাই মিলে তাকে ধরাধরি করে বাড়ি নিয়ে এলো। আমিও এলাম তাদের সাথে। আহ, মেয়েটির বাড়ির ভেতর মেয়েটিকে নিয়েতে ঢুকতে মা পিসিরা সবাই গলা ছেড়ে কাঁদতে বসলেন। কি হলো গো মেয়েটার, কি হলো? মেয়েটা নিয়ে এসো, নিয়ে এসো, ওর মেয়েটাকে নিয়ে এসো। কি হলো মেয়েটার? কিছুক্ষণ কাদাকাটি করবার পর মেয়েটিকে ধরে ঘরের ভেতর নিয়ে যাওয়া হলো এবং তার জামা কাপড় বদলে বিছানায় শুয়ে দেওয়া হলো। আমরা কয়েকজন রোয়াকের উপর বসে আছি। বেশ কিছুক্ষণ কেটে গেল। সবকিছু মিটে গেলে বাড়ির বৌঝিরা কাঁদো কাঁদো মুখ করে দরজার পিছনে এসে দাঁড়িয়েছে। চারিদিকে সব
গ্যাসের আলোয় পরিপূর্ণ। তুলসী তলায় দেওয়া প্রদীপের আলোটা দপদপ করতে করতে অবশেষে নিভে গেল। সবাই চুপচাপ। এই অবশ্যম্ভাবী ঘটনাটা তারা ঠিক মেনে নিতে পারছিল না। তাই এই নিস্তব্ধতার বাজার, নিস্তব্ধটাকে ভেদ করে মৌসুমীর বাবা আমার উদ্দেশ্যে বলে উঠলেন, এত কিছুর মধ্যে দেখেছেন, আপনার তো পরিচয়টাই জানা হয়নি। তা বাবা, তা বাবাজি, পরিচয়টা যদি আপনি বলেন তাহলে চিনতে সুবিধে হয় আর কি। আপনি এখন আমাদের একমাত্র ভরসা। আজ আপনি যদি না থাকতেন তাহলে যে কি হতো ভগবানই সেই জানে। বললাম, আমি আমি তারকনাথ মুখুজ্জে। বাড়ি ছিল বর্ধমান জেলার এক পল্লী গ্রামে। ঘর ছিল কেন বলছেন? তবে এখন কোথায় থাকা হয়? আসলে ঘর সংসার ত্যাগ করেছি যখন আমার 12 বছর পূর্ণ হয়। আর এখন আমার ঘর বলতে এই খোলা আকাশের নিচে, যেখানে আমার থাকবার ইচ্ছা জাগে, সেই আমার ঘর বলে মেনে নিতে হয় আমার। যেমন ধরুন, গাছের নিচে, কোনো কোনো সময় আবার খোলা মন্দিরের বারান্দায়, নির্জন শ্মশানে, এইসব জায়গাতেই আমি থাকতে ভালোবাসি। বলেন কি মশাই, আপনাকে দেখে তো মনে হয় আহ, সাধন ভজনের লাইনে থাকা লোক। আচ্ছা, আচ্ছা, ওই সব বাদ দিন। আমাকে আগে বলুন, আমার আমার মেয়েটির কি হয়েছে বলতে পারেন? হ্যাঁ, কি হয়েছে আমার মেয়েটার? হ্যাঁ, তার জন্য তো আপনার মেয়ের সাথে একটু কথা বলা দরকার। তার কাছে যে আহ, আমাকে একটু নিয়ে যেতে হবে বাবা। মানে, যদি তাতে আপনার কোনো রকম আপত্তি না থাকে। এ আপনি কি বলছেন? আপনি এক কথায়, মানে, এ কথা বলে আমাকে ছোট করবেন না। চলুন, চলুন, ওর কাছে আপনাকে আমি নিয়ে যাচ্ছি। আমরা সবাই গিয়ে হাজির হলাম মৌসুমীর ঘরে। মৌসুমী তখন ঘুমে মুছড়ে পড়েছে। তার মাথার কাছে গিয়ে বসলাম। এই গল্পটা এখানেই শেষ নয়। মৌসুমীর এই অবস্থার জন্য কারা দায়ী এবং কি কারণের জন্য মৌসুমীর এই অবস্থা, এর পরবর্তী পার্ট নিয়ে হাজির হবে ভয়, ঠিক মঙ্গলবার রাত 9টায়। তবে শুনতে থাকুন এবং আমার এই গল্প অনুভূতি করতে থাকুন। ধন্যবাদ।